4 দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু। 5 লাখ কর্মচারী নিয়োগ দেবে সরকার। ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার। 6 জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। ট্রাম্পের হুমকির জবাবে চীনের পাল্টা হুঁশিয়ারি। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি দিলরুবা খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের মুলতবির পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আবারও শুরু হয়েছে। বুধবার এই অধিবেশনের 14তম দিনের কার্যক্রম শুরু হয়। এর আগে গত 10 এপ্রিল স্পিকার 4 দিনের জন্য সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন। চলতি অধিবেশনে এ পর্যন্ত 91টি বিল পাশ হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট 133টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি 98টি অপরিবর্তিতভাবে এবং 15টি সংশোধন সহ পাশের সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 4টি বাতিল এবং 16টি আরো শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে 2879 জন লোক নিয়োগের কার্যক্রম চলমান। বুধবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 14তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলার যথাক্রমে 8 বিঘা ও 10 বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার সমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশ পেপ্যালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে। দেশের আন্তনগর ট্রেনে যাত্রীদের দীর্ঘদিনের ইন্টারনেট ভোগান্তির সমাধানে এবার স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা চালুর দিকে এগুচ্ছে সরকার। পরীক্ষামূলকভাবে কয়েকটি ট্রেনে সফলভাবে সেবা চালুর পর এখন দেশের সব আন্তনগর ট্রেনে এই প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, সহযোগিতা করে বাংলাদেশ রেলওয়ে। প্রাথমিকভাবে উপবন এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসে এই সেবা চালু করা হয়। প্রতিটি বগিতে কিউআর কোড সংযুক্ত করে যাত্রীদের সহজে নেটওয়ার্কে যুক্ত হওয়ার ব্যবস্থা রাখা হয়। মাত্র কয়েক সেকেন্ডের সংযোগ পাওয়া এবং ঝামেলাবিহীন ব্যবহারের কারণে যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী পরীক্ষামূলক এই 3 ট্রেনে যাত্রীরা মিলিয়ে প্রায় 11 টেরাবাইট ডেটা ব্যবহার করছেন। রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনার শৃঙ্খলা আনতে ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরির একটি পাইলট প্রকল্প উদ্বোধন শেষে তিনি কথা বলেন। মোহাম্মদ আব্দুস সালাম জানান, ফুটপাত যেন পথচারীদের জন্য অনুপযোগী হয়ে না পড়ে সেজন্য নির্দিষ্ট নীতিমালার আওতায় ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে। যে কোনো ধরনের ব্যবসার মতো ফুটপাতেও ব্যবসা করতে হলে সিটি কর্পোরেশনের অনুমতি নিতে হবে। দেশে 6 জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকার পাশাপাশি আরো বিস্তার লাভ করতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আগামী 5 দিনের এই পূর্বাভাসে দেশের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত 9ম পে স্কেল বাস্তবায়নের পথে এগুচ্ছে সরকার। তবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এটি 2 ধাপে কার্যকর করা হবে। আগামী জুন থেকে প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ বৃদ্ধি এবং কিছু গুরুত্বপূর্ণ ভাতা সমন্বয় করা হবে। আর পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে 2026-27 অর্থ বছরের শুরুতে। সরকার বলছে, একবারে পুরো পে স্কেল বাস্তবায়ন করলে রাষ্ট্রীয় কোষাগারের উপর চাপ বাড়বে, তাই ধাপে ধাপে বাস্তবায়নের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতিবিদরাও এটিকে একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। এদিকে নতুন পে স্কেলের খবরে সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে, বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডে। তবে অনেকেই আশঙ্কা করছেন, দ্বিতীয় ধাপ বাস্তবায়নে দেরি হলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না।
সব মিলিয়ে নবম পে স্কেলের সফলতা নির্ভর করছে সময় মতো পূর্ণ বাস্তবায়নের উপর। চট্টগ্রামে হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। হাসনাত আব্দুল্লাহর একটি গোপন সাক্ষাৎ ঘিরে ছড়িয়ে পড়ে নানা জল্পনা কল্পনা। অভিযোগ, মঞ্জুর আলমের বাসায় দেখা করতে গিয়ে স্থানীয় ছাত্র জনতার তোপের মুখে পড়েন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমি কি সব ঠিক কাজ করব? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলমের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে স্থানীয় ছাত্র জনতার তোপের মুখে পড়েন এনসিপি নেতা ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কাট্টালী এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় ৩ ঘন্টা হাসনাতকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ছাত্র জনতা। এ সময় দেখা যায় তারা হাসনাতকে দালাল বলে গালি দিচ্ছে। এসব ঘটনা জানতে পেরে বিএনপি নেতাকর্মীরা হাসনাতকে গিয়ে মুক্ত করে নিয়ে আসেন। তবে আসলে কি ঘটেছিল সেখানে, চলুন আপনাদের বিস্তারিত জানাই। বিএনপি নানাভাবে আওয়ামী লীগের সাথে আতাত করছে এমন কথা বলে মুখে ফেনা তোলা এনসিপির সংসদ সদস্য হাসনাত আওয়ামী লীগের নেতা মঞ্জুরের উত্তর কাট্টালীর বাসায় এক গোপন বৈঠকে বসেছেন, এমন একটা খবর চট্টগ্রামে ছড়িয়ে পড়ে মঙ্গলবার দুপুর 2:30টার দিকে। এরপরে স্থানীয় ছাত্র জনতা সেই বাড়িতে গিয়ে সত্যতা যাচাই করতে চায়। তবে প্রাথমিকভাবে ওই বাড়ির ভেতর থেকে হাসনাতের উপস্থিতির কথা অস্বীকার করা হলে বিক্ষিপ্ত ছাত্র জনতা বাড়িটি ঘিরে ফেলে। তাতে উত্তেজনা ক্রমশই বাড়তে থাকে। এরপর আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মঞ্জুরের বাসা থেকে বের হয়ে আসেন হাসনাত আব্দুল্লাহ। তখন তাকে নানা প্রশ্ন করেন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একাধিক ভিডিওতে দেখা যায় মঞ্জুর আলমের বাসার সামনে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এ সময় একজন হাসনাতকে প্রশ্ন করছেন, আপনার আওয়ামী লীগের দোসরের বাসায় কাজ কি? আপনি একজন জুলাই যোদ্ধা, সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন, তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় আপনি এসেছেন কেন? বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসনাত ওই বাড়িতে আটক আছে। এই ঘটনা জানতে পেরে যুবদলের সাবেক সহসভাপতি শাহেদ আকবর সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উত্তেজিত ছাত্র জনতাকে বুঝিয়ে সন্ধ্যার দিকে হাসনাতকে আওয়ামী লীগ নেতা মঞ্জুরের বাড়ি থেকে উদ্ধার করে আনেন। নাভিদ হাসান, সোনালী নিউজ। পিরোজপুরের মাটিতে গড়ে ওঠা এক সময়ের প্রাণবন্ত মৃৎশিল্প আজ টিকে থাকার লড়াইয়ে। 200 বছরের ঐতিহ্য বয়ে চলা এই শিল্প একসময় ছিল হাজারো পরিবারের জীবিকার প্রধান উৎস। বিশেষ করে পয়লা বৈশাখ এলেই কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠত গ্রামগুলো। কিন্তু সময়ের সাথে পাল্টে গেছে বাস্তবতা। প্লাস্টিকের দাপট, কাঁচামালের দাম বৃদ্ধি আর আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে এই শিল্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রায় 200 বছর আগে পিরোজপুরের কাউখালীর সোনাকুড়ি শুরু হয়েছিল মৃৎশিল্পের যাত্রা। সময়ের সাথে তা ছড়িয়ে পড়ে পিরোজপুর সদর, মঠবাড়িয়া ও নাজিরপুরেও। একসময় হাজার হাজার পরিবার জড়িত ছিল এই শিল্পে। বিশেষ করে পয়লা বৈশাখ এলেই কাজের চাপে দম ফেলার সময় থাকতো না শিল্পীদের। কিন্তু সময় বদলেছে। এক সময়ের প্রচলিত সেই মশাল এখন নিভু নিভু আগুনে পরিণত হয়েছে। প্লাস্টিকের সহজলভ্যতা, কাঁচামালের দাম বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির অভাব সব মিলিয়ে মুখ থুবড়ে পড়েছে এই ঐতিহ্যবাহী শিল্প। ইতিমধ্যে শত শত পরিবার ছেড়ে দিয়েছে পূর্বপুরুষের এই পেশা। মৃৎশিল্পীরা বলেন, আগে অনেক খেলনা আইটেম বানাতাম, এখন আর চলে না, তাই আর বানাই না। প্লাস্টিকের খেলনা বের হওয়াতে এখন আর মাটির খেলনা চলে না। আমাদের অনেক কষ্ট। সরকার যদি একটু সাহায্য করত তাহলে আমাদের জন্য ভালো হতো। খেলনার জিনিস বিভিন্ন আইটেমের আমরা মাল বানাইতাম, তার জন্য আমরা এখন ওটা চলে না কারণ ওই প্লাস্টিক নিয়া তারা উপস্থিত করিয়া সুন্দর সুন্দর বানাইয়া তারা বেচে। তার জন্য আমরা এখন আর ওটা বানাই না বানালে আমরা কি করবো? ওই খাদা যেটা ওই মোটামুটি একটু চলে, এই যে আমরা খাইয়ে বুঝিয়ে বাইসকে আসি, আস্তে আস্তে আমার কথা বন্ধ হয়ে যাইতে আছে প্লাস্টিকের কারণে। আমার তো 100 বছর পুরনি বাপ দাদার আমলের কাজ আমরা এখন এই করতে আছি। আমরা অন্য কাজ তো পারি না, করতে পারি না। এই আমাকে পোলাপানে কিছু কিছু অনেকে চাকরিতে গেছে, কিন্তু সবাই তো আর পারে না। আমাকে ইয়ে করিয়ে খাইতে হয়। আমাকে আগে মেলায় অনেক মাল টাল চলতে, এখন আর চলে না। প্লাস্টিকের খেলনা বাইরে আমাকে তো এখন চলে গেছে।
পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, পিরোজপুরের মৃৎশিল্প দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি শিল্প। বাংলা নববর্ষে তারা একসময় কর্মব্যস্ত দিন কাটাতো, কিন্তু এখন চিত্র ভিন্ন। যুগের সাথে তাল মিলিয়ে এই শিল্পের আধুনিকায়ন করা হলে এই শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারবে। পিরোজপুর সদর উপজেলার মৃৎশিল্প দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও শতাধিক পরিবারের কর্মসংস্থানের প্রধান নিয়ামক। বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসবে তারা একসময় কর্মব্যস্ত সময় পার করত। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এ শিল্পের আধুনিকায়ন করতে পারলে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক তাদের উন্নত প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও স্বল্প সুদে ঋণ প্রাপ্তি সহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এত কিছুর পর তবু কিছু মানুষ আঁকড়ে ধরে রেখেছেন মাটির সঙ্গে তাদের সম্পর্ক। প্রশ্ন একটাই, এই ঐতিহ্য কি টিকে থাকবে নাকি হারিয়ে যাবে সময়ের স্রোতে? দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ। পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা 12টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও এখনো তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অবিলম্বে এসব মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এমপি সংবাদ সম্মেলনে হেনস্থা ও কর্মীদের উপর হামলার প্রতিবাদ এবং উন্নয়ন কাজে বিএনপির নেতার বাধার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ 2 আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ। বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও তার কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, 14 এপ্রিল পয়লা বৈশাখের অনুষ্ঠানে তারাকান্দা গেলে মোতাহার হোসেন ও তার কর্মীরা তাকে হেনস্থার পাশাপাশি কর্মীদের উপর হামলা করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। নির্বাচনে পরাজিত হয়ে মোতাহার হোসেন তালুকদার তার উন্নয়নমূলক বিভিন্ন কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন তিনি। শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় এক কেয়ারটেকারের বিরুদ্ধে পরিবেশ নষ্ট ও এসএসসি পরীক্ষার্থী সহ প্রতিবেশীদের দুর্ভোগে ফেলার অভিযোগ উঠেছে। তার নির্দেশে ভাড়াটিয়ারা বাসায় নির্ধারিত ডাস্টবিন ব্যবহার না করে পাশের বাসার জানালার পাশে ময়লা আবর্জনা ফেলছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পরিবেশ নষ্ট প্রতিবেশীদের দুর্ভোগে ফেলার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছে তার জবাবে মঙ্গলবার চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। খবর গালফ নিউজের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুয়ু জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি এক অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের উপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায় তবে চীন অবশ্যই এর দাঁত ভাঙা জবাব দেবে। মুখপাত্র আরো বলেন, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে বলে যে খবর রটেছে তা পুরোপুরি বানোয়াট। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ চীন সফরে গিয়েছেন। ইরানের সব বন্দরে মার্কিন অবরোধের মধ্যে তিনি এ সফর করছেন। এবারে খেলার সংবাদ। এশিয়া ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পরিধি আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। আগামী 2026-27 মৌসুম থেকে টুর্নামেন্টটি 24 দলের পরিবর্তে 32 দল নিয়ে আয়োজন করা হবে। এএফসি জানিয়েছে, নির্বাহী কমিটির অনুমোদনের পর এই নতুন কাঠামো কার্যকর হবে। এর উদ্দেশ্য হলো আরো বেশি দেশের ক্লাবকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া এবং প্রতিযোগিতার মান উন্নত করা। নতুন ফরম্যাটের টুর্নামেন্টটি পূর্ব ও পশ্চিম এই 2 অঞ্চলে বিভক্ত থাকবে, তবে প্রতিটি অঞ্চলে দল সংখ্যা 12 থেকে বাড়িয়ে 16 করা হবে। ফলে গ্রুপ পর্বে বেশি ক্লাব অংশ নিতে পারবে এবং প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়বে। এবারে বিনোদন সংবাদ। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে নতুন করে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের প্রেম এবং 8 বছরের দাম্পত্য জীবন শেষে তারা নাকি আলাদা হওয়ার পথে, এমন আলোচনা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই তারকা দম্পতির মধ্যে মতের অমিল চলছে, সেই থেকে নাকি তাদের দূরত্ব বাড়ছে। সম্প্রতি রেডিটের একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়, চলতি বছরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচ্ছেদের পথে হাঁটতে পারেন তারা। যদি এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি, তবু নতুন করে বিচ্ছেদের গুঞ্জনে সরব হয়ে উঠেছে নেট দুনিয়া। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি রণবীর সিং বা দীপিকা পাডুকোন কেউই। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।